স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর মাধ্যমে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জাতীয় নির্বাচন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। বলা হয়, সংবিধানের সৌন্দর্য হল জনগণের ক্ষমতায়ন। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলে মত হাইকোর্টের। এছাড়া ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান পরিবর্তনে গণভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল, তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না। পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর মাধ্যমে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এ বিষয়ে কথা বলছেন হাইকোর্টে বদিউল আলম মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণতন্ত্র ফিরে আসা মানে কি? একটা পরিবর্তন। গণতান্ত্রিক উত্তরণ মানে পরিবর্তন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে, আর তা না হলে ফিরে আসবে না। আর আপনাদেরকে যে জিনিসটা আমাকে সহায়তা করেছে এবং আপনারাও এই ব্যাপারে সহায়তা করেছেন, আমি যে বইটা লিখেছি, এই বইটাতে কিন্তু পুরো ইতিহাস আছে। এই যে আর্গুমেন্টগুলো উনি ব্যবহার করেছেন, এগুলো সবগুলোই আছে। আপনাদের রিপোর্টিংয়ে কাজে লাগবে এটা। তো অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা চলে যান। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আপনি জাজমেন্টটা পুরোটা বলেন, তারপরে পর্যবেক্ষণগুলো বলেন, তারপরে পুরোটা তো বাদ দিবেন না, পুরোটা বাদ দিয়ে যে ধারাগুলো আর একটু বর্ণনা দিয়ে ধারাটা কি আছে। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল, তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন, তার মধ্যে একটি হল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হল পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন, তার মধ্যে প্রধানতম হল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে
যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। এর মূল কথা কি ভাই উনি বলেছেন জনগণকে ওনার দেখলাম যে পুরো রায়ের হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় খুশি বিএনপি। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার আন্তরিক হলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। বিজ্ঞ হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রেক্ষাপটে তাদের পক্ষে সহজ হয়ে গেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে অনুষ্ঠান করা। 1 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই অতি দ্রুত এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি সহ 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ 18 ফেব্রুয়ারি। আইজিপির কাছে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গোলাম দস্তগীর কাজী, দীপু মনি ও শাহজাহান খানকে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। মিডিয়ার হত্যাকাণ্ডের পুনর্তদন্তে আগামী 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করবে সরকার। মঙ্গলবার সকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিটিতে সদস্য থাকবে 5 থেকে 9 জন, তবে সেখানে অধিকাংশই থাকবেন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশের সদস্যরা। উপদেষ্টা জানিয়েছেন, এ বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন করা থেকে আপাতত সরে এলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এ নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মিডিয়ার হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হয়েছে। দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির লটারির ফল আজ প্রকাশ করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে স্কুলে ভর্তির এই লটারি। এরপর শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে সেখানে SMS-এ ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফল জানা যাবে মাউসের নির্ধারিত ওয়েবসাইটেও। প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তিতে এবার সারা দেশে প্রায় 11 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। সরকারি বেসরকারি 5,500-এর বেশি বিদ্যালয়ে এবার মোট 11,16,000 আসন ফাঁকা আছে। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ 3য় স্থানে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 264 স্কোর নিয়ে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। মঙ্গলবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এই তথ্য। ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, সাভারের হেমায়েতপুর, মিরপুরের ইসলাম হাউজিং এলাকা, আগা খান একাডেমি, এবার এসব এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা, গুলশান 2 এর রব ভবন এলাকা, কল্যাণপুর মহাখালীর ICDDRB এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউরি, পশ্চিম নাখালপাড়া এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। IQAir-এর মানদণ্ড অনুযায়ী স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর এবং 301 থেকে 400 পর্যন্ত হলে তাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান IQAir। বায়ুর গুণমান সূচক এর তথ্য অনুযায়ী 487 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। দূষণ মোকাবেলায় এরই মধ্যে দিল্লিতে কার্যকর করা হয়েছে 3য় স্তরের সতর্কতা।
of trucks with an environmental agency